আচ্ছা স্টুডেন্টরা, আশা করি সবাই দেখতে পাচ্ছ তোমরা, ঠিক আছে? তো তোমরা তো ওই যে ম্যানেজমেন্টে তোমাদের 4th ইয়ারে আমি যে শিল্প সম্পর্ক সাবজেক্টটা এটা পড়াচ্ছিলাম, আমরা একদম সাবজেক্ট প্রায় এটা আমরা শেষ করে ফেলেছি একেবারেই। তোমার শেষের দিকে যে দুই একটা টপিকস বাকি ছিল, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো শিল্প সম্পর্ক চ্যাপ্টারে তোমাদের এই যে আন্তর্জাতিক শ্রম সংস্থা যে চ্যাপ্টারটা, এটাতে যে টপিক বাকি ছিল তার মধ্যে যেটা আমরা আজকে আলোচনা করব সেটা হচ্ছে আন্তর্জাতিক শ্রম সংস্থার নীতিমালার যে সুবিধা। ঠিক আছে, তার আগে একটু আমি বলে নেই যে আন্তর্জাতিক শ্রম সংস্থা কাকে বলে। এটা আমরা আলোচনা করেছিলাম, তারপরেও আমরা একটু রিভিউ করছি মানে মনে রাখার জন্য। সেটা হচ্ছে তোমার আন্তর্জাতিক শ্রম সংস্থা, এটার ইংরেজি প্রতিশব্দ কি? ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন। ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন। তো দেখা যাচ্ছে যে আন্তর্জাতিক শ্রম সংস্থা হচ্ছে তোমার জাতিসংঘের একটা বিশেষায়িত সংস্থা। ঠিক আছে, জাতিসংঘের একটা বিশেষায়িত সংস্থা, যা তোমার কর্মক্ষেত্রে নারী এবং পুরুষকে তোমার সুযোগ সুবিধা প্রদানের জন্য নীতি প্রণয়ন করে। ঠিক আছে, তাছাড়া তোমার শ্রমিকদের কর্মক্ষেত্রে যে নিরাপত্তাটা, সেই নিরাপত্তাটা তোমার নিরাপত্তার যে একটা নিশ্চয়তা সেটা প্রদান করে আইএলও। ঠিক আছে, তারপরে তোমার আন্তর্জাতিক শ্রম সংস্থা সামাজিক যে ন্যায় বিচার, তারপরে প্রত্যেক শ্রমিকের কর্মস্থলে তোমার নিরাপত্তা নিশ্চিত করার তোমার কাজ করে যাচ্ছে এই আইএলও বা আন্তর্জাতিক শ্রম সংস্থা। ঠিক আছে, এবং নারী পুরুষের সুযোগ সুবিধাটা দেখা যাচ্ছে প্রদান করার জন্য যে নীতিগুলো প্রণয়ন করার দরকার সেগুলো কিন্তু এই আইএলওই করে। ঠিক আছে, এবং শ্রমিকদের নিরাপত্তাটাও নিশ্চিত করে। আচ্ছা, এরপরে আরো দেখা যায় যে তোমার এটাকে কি বলে, তোমার এই যে স্বাধীনতার যে মৌলিক উপাদান, মানবীয় তোমার মর্যাদা, তারপর সামাজিক ন্যায় বিচার, সামাজিক নিরাপত্তা, ঠিক আছে, তারপরে এই যে সমতা, হ্যাঁ, এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ উপাদান, এবং এগুলা কিন্তু তোমার ভালোভাবে তোমার এই বিষয়গুলো কিন্তু মেনটেন করে তোমার এই আইএলও বা আন্তর্জাতিক শ্রম সংস্থা। 1919 সালে কিন্তু সরকার, মালিক, শ্রম সংঘ সমূহের উদ্যোগে তোমার সামাজিক ন্যায় বিচার এবং উন্নত জীবন মান নিশ্চিত করার লক্ষ্যে আইএলও তোমার প্রতিষ্ঠিত হয়। এখন এই চ্যাপ্টারে আমাদের এই যে তোমার টপিকসটা, সেটা হচ্ছে তোমার আন্তর্জাতিক শ্রম সংস্থার যে নীতিমালাগুলো, এই নীতিমালাগুলো আসলে কতটুকু সহায়ক শ্রম সংগঠনের জন্য বা শ্রমিকদের জন্য। আন্তর্জাতিক শ্রম সংস্থার যে নীতিমালাগুলো, এগুলো কতটুকু সহায়ক, এটার অল্টারনেটিভ প্রশ্নটা কিন্তু এরকম আসতে পারে যে আন্তর্জাতিক শ্রম সংস্থার নীতিমালার সুবিধাগুলো কি কি আলোচনা করো। আন্তর্জাতিক শ্রম সংস্থার নীতিমালার সুবিধাগুলো কি কি আলোচনা করো, সেটাই আজকে আমরা আলোচনা করব। তো দেখো, আন্তর্জাতিক শ্রম সংস্থার নীতিমালার যে সুবিধাগুলো, সেগুলো আমরা যদি আলোচনা করতে যাই তাহলে আমরা বলবো যে এই সংস্থাটা তোমার প্রতিষ্ঠিত হওয়ার থেকে প্রায় তোমার 189টি তোমার সাধারণ কনভেনশন এবং 200টির বেশি সুপারিশ তোমার গ্রহণ করেছে। এই সবের মধ্যে দেখা যাচ্ছে আন্তর্জাতিক শ্রম সংস্থা শ্রমিকদের জন্য বিভিন্ন ধরনের কল্যাণকর কাজ কিন্তু করে যাচ্ছে। আচ্ছা, হ্যাঁ, তারপরে আমরা যেটা বলছিলাম যে 1 নাম্বার যে সুবিধাটা, সেটা হচ্ছে কাজের সময় নির্ধারণ। মানে নীতিমালার সুবিধাগুলোর মধ্যে 1 নাম্বার সুবিধা হচ্ছে কাজের সময় তোমার নির্ধারণ। দেখা যাচ্ছে এই আন্তর্জাতিক শ্রম সংস্থার প্রধান নীতির মধ্যে অন্যতম একটা নীতি হচ্ছে শ্রমিকদের কর্মঘণ্টা একটা সহনীয় পর্যায়ে রাখা।
শ্রমিকদের যে মানে কর্ম ঘন্টাটা এটা একটা সহনীয় পর্যায়ের মধ্যে রাখতে হবে। 1986 সালে কিন্তু শিকাগো শহরে তোমার এই যে একটা শ্রমিক আন্দোলন হয়েছিল, এটা তোমরা জানো, একদম নামকরা আন্দোলন, এবং সেটা কি 1 মে, যেটাকে আমরা তোমার কি মে দিবস হিসেবে পালন করি, ঠিক আছে? সেটা কিন্তু শিকাগো শহরে তোমার এই শ্রম আন্দোলনটা হয়েছিল 1 মে। আমরা সারা বিশ্বে এই 1 মেটাকে তোমার কিন্তু মে দিবস হিসেবে পালন করি, এবং সেটা ছিল কি 1986 সালে। তো এই শ্রমিক আন্দোলনের আসলে উদ্দেশ্যটা কি ছিল? উদ্দেশ্যটা ছিল যে শ্রম ঘন্টা বা কর্ম ঘন্টাটাকে কমানো, কিভাবে কমিয়ে আনা যায়, ঠিক আছে? আন্তর্জাতিক শ্রম সংস্থার প্রধান নীতির মধ্যে অন্যতম হচ্ছে এই শ্রমিকের কর্মঘন্টা একটা সহনীয় পর্যায়ে রাখা। শ্রমিকরা কি দেখা যাচ্ছে দৈনিক 8 ঘন্টা তোমার কাজ করে যাচ্ছে, ঠিক আছে? এবং তোমার কিন্তু বর্তমানে আসলে কি দেখা যায়, বর্তমানে বাস্তবে দেখা যাচ্ছে সমাজ ব্যবস্থায় গার্মেন্টস শ্রমিক যারা আছে, লক্ষ্য করলে তোমরা দেখবা যে তারা দৈনিক কত ঘন্টা আসলে কাজ করছে। উন্নয়নশীল অনেক দেশে আছে যে শ্রমিক, বা অনুন্নত দেশগুলাতে শ্রমিকদের দৈনিক তোমার কাজ করতে হচ্ছে 12 থেকে 14 ঘন্টা, 12 থেকে 14 ঘন্টা। হ্যাঁ, তো যেটা কিন্তু অমানবিক এবং একজন শ্রমিকের জন্য অনেক বেশি প্রেসারের, ঠিক আছে? তাই বলা যায় যে আন্তর্জাতিক শ্রম সংস্থার নীতিমালা কাগজে কলমে থাকলেও বাস্তবে কিন্তু তা তোমার শ্রমিকদের জন্য সহায়ক ভূমিকা পালন করছে না। কাজে এই জন্যই কিন্তু কর্ম ঘন্টাটা কমানোর জন্যই তোমার তারা আন্দোলন করেছিল। এবং এই যে আইএলও কিন্তু এই যে কর্ম ঘন্টার কত ঘন্টা হওয়া উচিত, যে একটা স্ট্যান্ডার্ড একটা মান, সেটাই কিন্তু নির্ধারণ করে থাকে আইএলও। আচ্ছা, 2 নাম্বার যে সুবিধাটা সেটা হচ্ছে যৌথ দর কষাকষির সুযোগ। দেখো, আন্তর্জাতিক শ্রম সংস্থার নীতিমালাগুলোর মধ্যে তোমার যৌথ দর কষাকষির মাধ্যমে যে কোনো সমস্যা, বিশেষ করে তোমার এই যে বেতন কাঠামো ঠিক করা, হ্যাঁ, তারপরে তোমার যেটা শ্রমিকদের জন্য অনেক বেশি সহায়ক ভূমিকা পালন করে, কিন্তু বর্তমান সময়ে দেখা যাচ্ছে শ্রমিকরা যৌথ দর কষাকষি এই বিষয়টা থেকে আচ্ছা এই বিষয়টা থেকে কিন্তু একটু দূরে। দেখা যাচ্ছে যে মালিক পক্ষের সাথে তেমন একটা তারা কথা বলছে না এই বিষয়গুলো নিয়ে। এমনকি লক্ষ্য করা যায় যে গার্মেন্টস এ যে শ্রমিকরা কাজ করে তারা তাদের অধিকাংশকে কোনো বৈধ কাগজপত্রও কিন্তু দেখা যাচ্ছে প্রদান করা হয় নাই। এই ধরনের অসঙ্গতি, অনিয়ম অনেক ক্ষেত্রেই তোমার খেয়াল করা যায়। কিন্তু এইগুলোই সমাধান করার জন্য কিন্তু আইএলও যৌথ দর কষাকষির একটা সুযোগ কিন্তু রেখেছে, যে এই যৌথ দর কষাকষির উদ্দেশ্যটা কি, যার মাধ্যমে তোমার মালিক পক্ষ এবং শ্রমিক পক্ষ পারস্পরিক আলোচনার মাধ্যমে তাদের যে ন্যায্য অধিকারগুলো তারা পাবে সেগুলোকে যাতে নিশ্চিত করতে পারে, ঠিক আছে? আচ্ছা, এরপরে 3 নাম্বার যেটা আছে যে তোমার মাতৃত্ব কল্যাণ। তার মানে কি, দেখো, মাতৃত্ব কল্যাণ বলতে আন্তর্জাতিক শ্রম সংস্থা তোমার মাতৃত্ব কল্যাণের কথা সেখানে বলেছে, যে যখন কোনো মহিলা শ্রমিক গর্ভবতী হয়, হ্যাঁ, তখন তোমার মালিক তার জন্য তোমার সমস্ত সুযোগ সুবিধা সহ তোমার নির্দিষ্ট সময় পর্যন্ত কিন্তু ছুটির ব্যবস্থা করবেন, ঠিক আছে? এই প্রেক্ষাপটে বাংলাদেশ সরকার তোমার 2006 সালে তোমার বাংলাদেশ শ্রম আইনের মাধ্যমে কিন্তু 6 মাসের একটা মাতৃত্বকালীন ছুটির ব্যবস্থা করেছে। আচ্ছা, এরপরে তোমার 4 নাম্বার যে সুবিধাটা সেটা হচ্ছে শিশু শ্রম নিষিদ্ধকরণ। শিশু শ্রম নিষিদ্ধকরণ, হ্যাঁ। দেখো, এই নীতিমালায় আসলে কি বলা আছে, যে 12 বছরের নিচে কাউকেই তোমার ফ্যাক্টরিতে এবং তোমার 15 বছরের নিচে কাউকে কষ্টকর কাজে তোমার ব্যবহার করা যাবে না, ব্যবহার করতে দেয়া যাবে না, ঠিক আছে? এই দিক তোমার বিবেচনা করে সরকার 1974 সালের তোমার শিশু আইন সহ বর্তমানে তোমার শিশু সনদ তোমার প্রণয়ন করেছে, যেখানে শিশুদের কাজে নিয়োগ কাজে তোমার তাদেরকে নিয়োগ করা নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু বাস্তবে কিন্তু তার ভিন্ন চিত্রই কিন্তু লক্ষ্য করা যায়। আমাদের দেশে দেখা যাচ্ছে শিশু শ্রম অহরহ আমরা দেখতে পাচ্ছি, যেটা তোমার পুরোপুরি নিষিদ্ধ।
আচ্ছা, ভালো আসলে নিয়ম না মানলে যা হয় আরকি, এবং একটা শিশুর জন্য সেটা অনেক বেশি কষ্টের। কারণ তারা এই সময়টাতে তারা পড়াশোনা করবে, খেলবে। এটাই হওয়ার কথা ছিল। কিন্তু দেখা যাচ্ছে তারা অনেক বেশি ঘাম ঝরিয়ে পরিশ্রম করছে, যেটা একজন একটা শিশুর জন্য অনেক বেশি আ অমানবিক, এবং এটা কষ্টের, এবং তার সাধ্যের বাইরে হয়ে যায় এই পরিশ্রমটা। ম্যাম, হ্যাঁ, শিশু বলো। শ্রম কি ১৫ বছরের নিচে হবে? না, ১৫ এটা বছরের হচ্ছে নিচে? তোমার, ১২ বছরের নিচে তোমার ফ্যাক্টরিতে দেয়া যাবে না। নীতিমালায় যেটা বলা আছে যে ১২ বছরের ম্যাম কত নিচ সালের নীতিমালা? কত সালের? না, কত সালের? এখানে তোমার ১৯৭৪ সালের শিশু আইন সহ বর্তমানে কিন্তু শিশু সনদ প্রদান করছে। আর নীতিমালাটা তোমার ঐরকম কোনো সালের কিন্তু উল্লেখ করা নাই। কিন্তু ১২ বছরের নিচে তোমার ফ্যাক্টরিতে দেয়া যাবে না। ঠিক আছে? এবং তোমার ১৫ বছরের নিচে তোমার যেকোনো ধরনের কষ্টকর কাজে নিয়োজিত করা যাবে না কোনো তোমার ইয়েকে, এটাকে কি বলে? কোনো শিশুকে। ঠিক আছে? আচ্ছা, হুম। এরপরে যেটা আছে সেটা হচ্ছে ৫ নাম্বার সুবিধা, তোমার বেতন কাঠামো নির্ধারণ। বেতন কাঠামো নির্ধারণ। দেখো এখানে আসলে এটা কি কি বলছে যে আন্তর্জাতিক শ্রম সংস্থা নীতিমালায় যেকোনো দেশের তোমার এটাকে কি বলে? তোমার শ্রমিকদের বেতন কাঠামো তোমার নির্ধারণ করতে হবে। ওই দেশের তোমার সার্বিক যে অবস্থা, সেই অবস্থাটা বিবেচনা করে, এবং সেখানে অর্থনৈতিক অবস্থাটা তো অবশ্যই দেখতে হবে। সরকার এ সকল দিক বিবেচনা করে বর্তমানে তোমার একজন শ্রমিকের জন্য সর্বনিম্ন তোমার ৩,০০০ টাকা নির্ধারণ করেছে। বাস্তবে দেখা যাচ্ছে যে সরকার মানে আবহমান কাল থেকে আমরা দেখতে পাচ্ছি যে শ্রমিকদের যে এই যে টাকাটা যেটা আমরা দেখতে পাচ্ছিলাম যে ৩,০০০ টাকা, সেটা কিন্তু এখন বেড়েছে। সমসাময়িক বিভিন্ন বিষয়ের সাথে তুলনা করে তোমার দেখা যাচ্ছে অলরেডি বাড়ানো হয়েছে। কিন্তু কি এতদিন আমরা কি চিত্র দেখেছি যে এত কম বেতন তারা পায়, যেটা তাদের জীবন নির্বাহের জন্য আসলে মানে কিছুই না একেবারে। তো বেতন কাঠামোটাও কিন্তু আইএলও নির্ধারণ করে দিয়েছে যে যাতে যাতে তাদের কি চলতে সমস্যা না হয়। কিন্তু দেখা যাচ্ছে আমাদের গার্মেন্টস এর মালিকরা কিন্তু সেটা সেটা ফলো করে না। সেটা নিয়মটা তারা মেনে চলে না। হ্যাঁ? মালিকরা কিন্তু তাদের নিজেদের বিষয়টাই সবচেয়ে বেশি তারা গুরুত্ব দিচ্ছে। তারপরে তোমার যে সুবিধাটা আছে ৬ নাম্বারে, সেটা হচ্ছে কর্ম পরিবেশ তৈরি করা। কর্মপরিবেশ তৈরি। যেমন ধরো কারখানায় তোমার শ্রমিকরা যে কাজ করবে, এগুলা আসলে আইএলও যে এগুলা দেখতেছে, এগুলা তো দেখা যাচ্ছে সরাসরি খুব একটা ফলো করা হয় না আমাদের দেশে। কারখানায় যে শ্রমিকরা কাজ করছে সেখানে তাদের জন্য আসলে কি প্রয়োজন? একটা উপযুক্ত কর্মপরিবেশ সেখানে প্রয়োজন। সেখানে পর্যাপ্ত আলো বাতাস থাকতে হবে, তারপরে তোমার খোলামেলা সিঁড়ি থাকতে হবে উঠা নামার জন্য। তারপরে পুরুষ মহিলাদের জন্য কি আলাদা, আলাদা বাথরুমের ব্যবস্থা থাকতে হবে। এছাড়াও তোমার তাদেরকে যে কর্মবিরতি দেওয়া, ঠিক আছে? তাদেরকে টিফিনের ব্যবস্থা করে দেওয়া, একটা ভালো সুন্দর ক্যান্টিনের ব্যবস্থা থাকা। এই বিষয়গুলার কথা এখানে কিন্তু নীতিমালায় বলা আছে। এসব কথার এই নীতিমালার মধ্যে থাকলেও শ্রমিকরা হয়তো দেখা যাচ্ছে সামান্য সুযোগ সুবিধা পাচ্ছে, পুরোটুকুই কিন্তু তাদেরকে দেয়া হয় না সুযোগ সুবিধাগুলো। মানে সবকিছুতেই দেখা যাচ্ছে অমিল। এরপরে ৭ নাম্বার যে নীতিমালাটা আছে, যে সামাজিক নিরাপত্তা। আন্তর্জাতিক শ্রম সংস্থা তোমার ১৯৬২ সালে তাদের যে নীতিমালাগুলার কথা বলছে, সেখানে ৯ টা তোমার সামাজিক নিরাপত্তার নীতি সেখানে বলা হয়েছে। ৯ টি নিরাপত্তার যে কথা সেটা কি? একটা হচ্ছে তোমার মাতৃত্ব কল্যাণ সুবিধা, যেটা ওই যে বললাম যে ৬ মাসের মাতৃত্বকালীন ছুটি তারা পাবে। তারপরে তারা চিকিৎসা সুবিধা পাবে। তারপরে অসুস্থ হলে সেজন্য ভাতা পাবে কোম্পানির পক্ষ থেকে। তারপর যারা অক্ষম আছে তাদের ভাতা দেয়া হবে। চাকরিকালীন যদি কোনো দুর্ঘটনা ঘটে সেজন্য তারা ভাতা পাবে। তারপরে বেকার যারা আছে, মানে এটা সামাজিক নিরাপত্তার কথা চিন্তা করেই বেকার ভাতা দেয়া হবে। তারপরে বার্ধক্য ভাতা, যারা একদম বৃদ্ধ বয়সে যারা অবস্থান করছে তাদের জন্য। এরপরে তোমার পারিবারিক ভাতাও দেয়া হবে। তো মোটামুটি এই তোমার সামাজিক নিরাপত্তার কথা গুলো এখানে বলা আছে নীতিমালার মধ্যে। এরপরে ৮ নাম্বার যে তোমার নীতিমালার সুবিধাটা আছে সেটা হচ্ছে সুযোগের অসমতা। তার মানে কি? তোমার সকলের প্রতি যে সকল সুযোগ সুবিধা আছে তার যে একটা সদ্ব্যবহার করা, সেটাই কিন্তু আইএলও মানে গুরুত্ব দিয়ে থাকে সেই বিষয়টা। জাতি, ধর্ম, বর্ণ, তারপরে তোমার রাজনৈতিক যে দর্শন, মতবাদ,
হ্যাঁ, তারপর সামাজিক ইত্যাদি বিভিন্ন বিষয়ের কিন্তু কোনো মূল্য দেওয়া হয় না। কিন্তু সকলের সমান যে অধিকার সেই বিষয়টার দিকেই ILO বেশি জোর দিচ্ছে এবং আন্তর্জাতিক শ্রম সংস্থা এই কারণেই নীতিমালাগুলো তোমার প্রণয়ন করেছে। বর্তমানে দেখা যাচ্ছে সুযোগের সদ্ব্যবহার তেমন একটা করা হয় না। অসমতা লক্ষ্য করা যায় অনেক ক্ষেত্রেই। অনেক শ্রমিক আছে যারা রাজনৈতিক দলের সাথে যুক্ত হয়ে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের তারা সুযোগ সুবিধা পেয়ে থাকে। হ্যাঁ? কিন্তু যারা দেখা যাচ্ছে জড়িত না কোনো দলের সাথে বা পক্ষের সাথে তারা দেখা যাচ্ছে বঞ্চিত হচ্ছে। এই ধরনের অসমতা কিন্তু অনেক বেশি খেয়াল করা যায়। আচ্ছা, এরপরে যেটা আছে সেটা হচ্ছে তোমার আবাসস্থল। আহ আবাসস্থল বলতে তোমার ওই যে দূরে নয়, কারখানার আশেপাশে শ্রমিকদের জন্য যে আবাসস্থলের ব্যবস্থা করা, এটা তোমার ILO নীতিমালার মধ্যে আছে। এবং যারা দূরে থাকে তাদের জন্য তোমার গাড়ির ব্যবস্থা করা, সাথে সাথে তোমার বিনোদনের আয়োজন করা, ঠিক আছে? এবং বর্তমান প্রেক্ষাপটে তোমার শ্রমিকরা আবাসন সমস্যার কোনো সুবিধা পায় না। বর্তমানে কিন্তু এরকম একটা চিত্র দেখা যায়। তারপরে এখানেও নীতিমালা লঙ্ঘন করা হচ্ছে। ঠিক আছে? আচ্ছা, এরপরে যে সুবিধাটা আছে সেটা হচ্ছে তোমার মজুরির ব্যবস্থা। দেখো এখানে কি বলছে যে আন্তর্জাতিক শ্রম সংস্থার নীতিমালা গুলোর মধ্যে এই যে মজুরি যথাসময়ে তোমার পেড করা, তারপরে সঠিক পদ্ধতিতে মজুরির হারটা নির্ধারণ করা এবং তাদের শ্রম ঘন্টা অনুযায়ী তোমার যে মজুরিটা তোমার করা, ঠিক করা, সঠিক সময়ে তাদেরকে পেড করা, এই বিষয়গুলা দেখা যাচ্ছে এই নীতিমালাগুলোতে বলা আছে, যেটা বর্তমানে কি তোমার মানা হচ্ছে না এবং সেটা পালনও করা হচ্ছে না। তো এই গেল তোমার আন্তর্জাতিক শ্রম সংস্থার নীতিমালা গুলো আমরা আলোচনা করলাম এবং এই নীতিমালাগুলোতে শ্রমিকদের যে সুবিধা গুলো মানে হওয়ার কথা, সুবিধাগুলো সেগুলোই আমরা এতক্ষণ আলোচনা করলাম। তো দেখো স্টুডেন্টরা, এখন আমরা যে টপিকসটা আলোচনা করব সেটা হচ্ছে আন্তর্জাতিক শ্রম সংস্থা ও ত্রিপক্ষবাদ। আচ্ছা, তোমরা দেখতে পাচ্ছ না? হ্যালো? জি ম্যাম। হ্যাঁ, দেখতে, আচ্ছা ঠিক আছে। দেখো এখন যে আমরা এই প্রশ্নটা আলোচনা করব সেটা হচ্ছে তোমার আন্তর্জাতিক শ্রম সংস্থা ও ত্রিপক্ষবাদ। হ্যাঁ, এই বিষয়টা কি আমরা একটু দেখি। সেটা হচ্ছে আন্তর্জাতিক শ্রম সংস্থা তোমার মৌলিকভাবে পরিচালিত হয় তোমার ত্রিপক্ষবাদ প্রক্রিয়ায়। এখন ত্রিপক্ষবাদ বিষয়টা কি সেটা আমরা দেখব। তার আগে আমি বলে নিচ্ছি যে যার মাধ্যমে ত্রিপক্ষবাদ আসলে কি বলতে চাচ্ছে, সেখানে তোমার তিনটা পক্ষ আছে। ঠিক আছে? সেটা কি? সরকার, ব্যবস্থাপক, শ্রমিক। ঠিক আছে? যার মাধ্যমে তোমার কি সরকার, মালিক, তারপরে তোমার শ্রমিক কর্মস্থলে মর্যাদা অক্ষুণ্ণ মানে রাখতে পারে এবং তোমার সারা বিশ্বে শ্রমিকদের যাতে অধিকার রক্ষা হয়। ঠিক আছে? আন্তর্জাতিক শ্রম সংস্থা 1994 সালে তোমার জেনেভায় যে সম্মেলনটা হয়েছিল সেখানে কিন্তু তোমার ত্রিপক্ষবাদের একটা সুযোগ ছিল, সুযোগ সৃষ্টি করা হয়েছিল। যৌথ দর কষাকষি বলো, শ্রমিক এবং ব্যবস্থাপনার মধ্যে সম্পর্ক, তারপরে তোমার সহযোগিতা, ঠিক আছে, এই বিষয়গুলা ছিল। তো এই ত্রিপক্ষীয় কাঠামো তোমার ব্যবস্থাপনা, শ্রমিকদের মর্যাদা আন্তর্জাতিক শ্রম সংস্থার তোমার সরকারের কাছে তোমার প্রদান করেছিল। তো এই ত্রিপক্ষপাতে তোমার আলাদা আলাদা করে আমরা আলোচনা করব। যে তোমার প্রথম যে পক্ষটা সেটা হচ্ছে সরকার। হ্যাঁ, সরকার কি করে, যে শ্রমিকদের যে তোমার প্রাপ্যতা, সেই প্রাপ্যতা অনুযায়ী মজুরি যদি দেয়া হয় তাহলে তোমার কি শিল্পের সমৃদ্ধি কিন্তু অপরিহার্য। হ্যাঁ, শিল্প অনেক বেশি উত্তর সমৃদ্ধি লাভ করবে, যার উপরে কি সমাজ এবং রাষ্ট্রের অর্থনীতি কিন্তু নির্ভর করে। যে কোনো সিদ্ধান্ত গ্রহণের সময় তিনটা পক্ষের মধ্যে কিন্তু আলাপ আলোচনার উপরে তোমার সরকার জোর দিয়ে থাকে। ঠিক আছে? এবং আন্তর্জাতিক শ্রম সংস্থা শুরুতে সরকারের উদ্যোগ তোমার লক্ষ্য করা গেলেও দেখা যাচ্ছে স্ব দেশের স্বাধীনতা প্রাপ্তির পরে, মানে যখন প্রত্যেকটা দেশ স্বাধীন হয়ে যায় তার
স্বাধীনতার উত্তর, স্বাধীনতার পরে দেখা যাচ্ছে তোমার সরাসরি সরকারি আনুকূল্যটা কিন্তু তারা লাভ করে। এখন সরকার পক্ষ থেকে সাধারণত শ্রম আইন প্রণয়ন করা, সরকারি শ্রম কল্যাণ কর্মকর্তা নিয়োগ করা, তারপরে শ্রম কল্যাণ কেন্দ্র, যাতায়াতের সুবিধা প্রভৃতির মাধ্যমে কিন্তু শ্রম কল্যাণের সুবিধা শ্রমিকদের নিকট পৌঁছে দেয়া হয়। এরপরে ত্রিপক্ষবাদের মধ্যে দ্বিতীয় যে পক্ষটা আছে সেটা হচ্ছে ব্যবস্থাপক। ব্যবস্থাপক কি? পুঁজিবাদী বা উন্নয়নশীল তোমার দেশগুলাতে বিভিন্ন কলকারখানায় তোমার মালিক সাধারণত কি বেসরকারি উদ্যোক্তা। এখন শ্রমিকদের উপরে তোমার মালিকদের কর্তৃত্ব থাকে অনেক বেশি। বর্তমানে সময়ের পরিবর্তনে মালিক পক্ষ কিন্তু দেখা যাচ্ছে এখন সময়ের পরিবর্তনের সাথে সাথে শ্রম কল্যাণের দিকে কিন্তু মোটামুটি অনেক গুরুত্ব দেয়। হ্যাঁ, জিনিসটা কিন্তু তারা অনেক গুরুত্ব দেয় এবং এই ক্ষেত্রে মালিক পক্ষ কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মালিক কারখানার সবকিছু নিয়ন্ত্রণ করে। ঠিক আছে। তো মানে এখানে এই পক্ষটা কি মানে শ্রমিকদের যে সুযোগ সুবিধা, তাদের যে মেইনটেনেন্স, এই বিষয়গুলাই তারা দেখবে, এই ব্যবস্থাপক পক্ষ। এরপরে 3 নাম্বার যে পক্ষটা আছে মানে তৃতীয় পক্ষ, সেটা হচ্ছে শ্রমিক। হ্যাঁ, শ্রমিক কি করছে? তাহলে শ্রমিককে বাদ দিয়ে আসলে কি মানে কোনো কিছুই কল্পনা করা যাবে না, কিংবা কোনো কাজ আসলে আশা করা যায় না। ঠিক আছে। কারণ সরকার ও মালিক পক্ষকে যে কোনো বিষয়ে সিদ্ধান্ত নিতে হলে শ্রমিক পক্ষকে অবশ্যই অন্তর্ভুক্ত করতে হবে। শ্রমিকদের যে কোনো সমস্যা সমাধানের জন্য কি করতে হবে, যে তারা যে ইউনিয়নে পেশ করে আর শ্রমিক নেতারা সরকার মালিকের, তার মানে কি শ্রমিকদের সাথে বসতে হবে একসাথে, তাদের যে ট্রেড ইউনিয়ন তাদের একসাথে তারা বসে তারা আলাপ আলোচনা করে তাদের সমস্যা সমাধান করে নিবে। ঠিক আছে। তাহলে এই ত্রিপক্ষবাদ নীতির লক্ষ্যটাই হচ্ছে তোমার শ্রমিক মালিকদের প্রতিনিধির মধ্যে অনুপ্রেরণা তৈরি করা এবং তাদেরকে তোমার সংগঠিত করা এবং সরকারের কার্যক্রমের সাথে তারপরে সামাজিক শান্তি শৃঙ্খলা অর্জন কিভাবে করা যায়, এটাই কিন্তু তোমার ত্রিপক্ষবাদের উদ্দেশ্য। ঠিক আছে। এবং এই ত্রিপক্ষবাদের কাঠামো শ্রমিক ও মালিক পক্ষ যাতে একত্রিত হয়ে সমাজের জন্য একসাথে কাজ করতে পারে, হ্যাঁ, এবং উত্তর দেশের অর্থনৈতিক উন্নয়ন হয়, সেই লক্ষ্যেই কিন্তু ত্রিপক্ষবাদ কাজ করে। তো ওকে, আমরা তাহলে এতক্ষণ এই আন্তর্জাতিক শ্রম সংস্থার এবং ত্রিপক্ষবাদ এই বিষয়টা আলোচনা করলাম। আচ্ছা, তাহলে স্টুডেন্টরা আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আমি এখন যেটা বলবো যে অবশ্যই কিন্তু আজকে যে টপিকস গুলা পড়ালাম এগুলা বাসায় তোমাদের পড়া থাকবে, তোমরা এটা কমপ্লিট করবা ভালোভাবে।